দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডাইনাম রোজ লাখি। পর্ব সংখ্যা 6। আলিমনগর গ্রামের পশ্চিম প্রান্তে যে ধোঁয়াময় নিস্তবতা নেমে আছে সেখানে দাঁড়িয়ে আছে এক পুরনো কাপড়ের কারখানা। আহির কারখানার পেছনে গুদাম ঘরটিতে উপস্থিত, সেখানে নো এন্ট্রি সিল দেওয়া। আহির ডিটেকটিভ দেখে প্রবেশ করতে পারল। আহির এর সাথে গ্রামে দুজন লোকও আছে, শফিকুল ও তারেক। মিলনের কাছে বন্ধু ছিল ওরা। ছোট্ট গ্রামটা এখনো নিস্তব্ধ। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে ঈর্ষা, কেউ আবার ফিসফিস করে বলে ওর এমন কিছু দেখে ফেলেছিল যা দেখার কথা ছিল না। নানান লোকের নানান ধারণা, মন্তব্য। আহির মির্জা আলিমনগর আসার পর গ্রামে ছড়িয়ে পড়েছে। সে স্বয়ং বিচারে এসে নেমেছে আলিমনগরে, কিন্তু গ্রামবাসী তাকে দেখে মৃদু হাসেন, তো কিছু লোক মুখে বিব্রতকর ছাপ আনেন। আহির ঘুরে ঘুরে স্পটটি দেখছে, চারদিকে রক্তের ছিটে ফোটা। আশপাশ থেকে ক্ষীণ দৃষ্টিতে দেখাচ্ছে যে স্পটের বাইরে তার চোখ গেলে সেখানে কিছু একটা কাপড় পরে আছে। আহির একটু হাঁটু গেড়ে বসে জিনিসটা হাতে তুলে নেয়। এখনোই বোঝা যাচ্ছে না এটি কিসের। আহির খুব মনোযোগ দিয়ে দেখছে। একটা রূপার খণ্ড, কাজে লাগতে পারে খণ্ডটি ভেবে সে পকেটে নিয়ে নিল। গুদামঘর থেকে বাহিরে আসে, কারখানার দিকে তাকায়। গেটের ওপর লোহার অক্ষরে লেখা আলিমনগর তাঁতশালা, স্থাপত্য 1889। অনেক পুরনো কারখানা। এককালে হয়তো এটা উন্নত ছিল না যত বর্তমান দেখা যাচ্ছে। নিশ্চয়ই জমিদারের পূর্বপুরুষরা গড়েছিল এটা, আহির নিশ্চিত। আহির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। শফিকুল তার পক্ষে থেকে লক্ষ্য করে বলল, বাবু, এখানে রাতে কেউ বের হয় না। আমাদের কারখানা বিকাল 5টায় ছুটি হয়, কিন্তু ওই দিন রাতে আমি একজনকে এদিক থেকে এদিকে যেতে দেখেছি। কে সে? বাবু, আশরাফ। বৃদ্ধা বেশিরভাগ সময় রাতে মাছ ধরতে যায়। ওই দিন রাত 3টার দিকে বাড়ি ফিরেছে। আমার সন্দেহ হয় ওনার আসা যাওয়ার পথ এইটাই। ওনাকে এখন কোথায় পাবো? বাবু, কয়েক মিনিট হেঁটে গেলে ওনার বাড়ি। আশরাফের বাড়িতে পৌঁছায় তারা। মাটির ঘর, উঠানে বসে এক বৃদ্ধ পাখা তৈরি করছে। শীত শেষ হলেই গরমের শুরু। এখন এই সময় পাখা তৈরি করে রাখার। বৃদ্ধ চোখে তুলে রেখেছে 4জন লোক। তিনি বসে ছেড়ে উঠে দাঁড়ালেন, কিন্তু তার আগেই আহির তার সামনে যে বলল, চাচি, আপনার উঠতে হবে না, আমি বসছি এইখানে। আহির পাটিতে বসে। বৃদ্ধা জিজ্ঞেস করলো, তোমরা কারা? আহির শহর থেকে এসেছি এই কথা বলল। কিছুক্ষণ আগে মিলন যে খুনে হলো ওই ব্যাপারে একটু কথা বলতে এসেছি। বৃদ্ধা এই কথা শুনে চোখ তুলে শফিকুল আর তারেকের দিকে দেখলো। শফিকুল বলল, চাচিকে একটু ডাকেন না, ওনার সাথে কথা বলতে এসেছে। তখন ঘর থেকে বেরিয়ে আসলো আশরাফ, কাঁধে গামছা, পরনে লুঙ্গি। আহির উঠে দাঁড়ালো, আশরাফের সামনে দাঁড়ায়। আশরাফ সবার দিকে একবার তাকায়, খুব উদাসীন দেখালো তাকে। আপনারা? শান্তস্বরে প্রশ্ন করলো সে। আমি ডিটেকটিভ আহির মির্জা। মিলনের হত্যার জন্য তদন্ত করতে এসেছি। আপনার সাহায্য দরকার। আমি কেমনে তুমগো সাহায্য করুম? মিলন সেদিন খুন হয়েছে, সেই দিন রাতে আপনি ওই রাস্তা থেকে এসেছেন। এমন কিছু দেখেছেন যা আপনার কাছে সন্দেহজনক বলে মনে হয়েছে? আর সব কিছুক্ষণ চুপ হয়ে গেল। চোখে ভয়, আতঙ্ক উভয় ফুটে উঠেছে। একজন ডিটেকটিভের চোখে থেকে এরূপ অভিব্যক্তি লুকানো মুশকিল। নির্ভয়ে বলুন, ওই দিন রাতে আমি ওইখান দিয়া আইতাছিলাম। হঠাৎ কারখানার গুদামঘর থেকে একটা কিছু ভাঙনের শব্দ হয়। আমি কৌতূহলবশত ওইখানে যাই, আর তখন একটা মেয়ের তীর্যক কণ্ঠে চিৎকার শুনতে পাই। আমি ভয় পাইয়া যাই। এরপর আমি চইলাহি। পরদিন শুনি মিলন নাই। আহির নিস্তব হয়ে পড়ে। তারেক বলল, বাবু, মেয়ে মানুষ খুন করে নাই তো? কিন্তু মিলনের সাথে তো কোনো মেয়ের সম্পর্ক ছিল না, বিবাহিত ছিল, যদি ওর বউ মারা গেছে। সন্ধ্যার দিকে আহির মির্জা পৌঁছায় পশ্চিম পাড়ার ধান ক্ষেতের পাশে এক কাঁচা ঘরে। সেটি ছিল মিলনের ঘর। ছোট্ট মাটির দেওয়াল, কাঠের পাশে একটি পুরনো লণ্ঠন, জানালার ধারে একটি ছবি। এক তরুণী, মিলনের স্ত্রী নিশ্চয়ই।
চোখে ভীষণ স্নেহের ছায়া। আহির খাটের নিচে চোখ বুলিয়ে একখানা পাতলা কাঠের বক্স খুলতে ভেতর থেকে কিছু কাগজ, শুকনো ফুল আর কয়েকটি ডায়েরি। পাতাগুলো হলদে, লেখাগুলো স্পষ্ট। বাইরের তখন সন্ধ্যা, কুয়াশা নামতে শুরু করেছে। গ্রামের গাছপালা নিস্তব্ধ, দূরে থেকে পেঁচার ডাক। আহির তার সহকারী অরুণ, শফিকুল এবং তারেকের পরে তাকায়। মিলনের ঘর থেকে তেমন কিছু পাওয়া যায়নি। হঠাৎ দেখতেই দূর থেকে এক বৃদ্ধ মানুষ লণ্ঠন হাতে এগিয়ে এলো। এসে থামে আহিরের সামনে, কাপা গলায় বলল, আপনি কি মির্জা বাবু? হ্যাঁ, কিছু বলছেন? বৃদ্ধ একটু থেমে বলল, ওই মিলনের মৃত্যুর রাতে আমি জেগেছিলাম বাবু। রাত ছিল ঘন কুয়াশার। হঠাৎ গুদাম ঘরের ভেতর থেকে এক নারীর কান্নার শব্দ শুনি। তারপর কেউ দরজা ঠেলল, লোহার ধাক্কা পড়লো, আবার সব চুপ। ওই রাতে আমি ওই দিক দিয়ে আসতেছিলাম শহর থেকে। নারীর কান্না। আহির বিস্ময়ে বলল, হ্যাঁ বাবু। আহিরের চোখে রহস্যের আভা জ্বলে উঠল। তুমি কাউকে বলেছিলে কথা? কে শুনবে বাবু? আহির আর কোনো প্রশ্ন করলো না। বাড়ি ফেরার পালা। যতটুকুই তথ্য সংগ্রহ করেছে সব মস্তিষ্কের তালিকায় সংযোগ করছে। আজ তার তদন্তের ইতি টানল। সন্ধ্যা ঘনিয়ে ধীরে ধীরে রাতের উৎকণিত আধার ধেয়ে আসছে। এমন সময় রাফিদ পথে হেঁটে একা একা বাড়ি ফিরতে দেখল। রাস্তার দুধারে শুধু জঙ্গল, চারদিকে নিস্তব্ধ, শিউলি স্নিগ্ধ শোভার গন্ধ। সে হেঁটে যাচ্ছে খুব দ্রুত পায়ে। আজ তাদের কারখানায় অনেক কাজ ছিল, যার বেশিরভাগই সে সামলেছে। আমজাদ বিকেলের দিকে বাড়িতে ফিরে যায়। রাফেদকে বাড়ি ফিরতে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ে আসতে পারেনি তিনি। অশ্বও আনেনি। উপায় না পেয়ে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে তার। আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। এমন সময় বাইরে কেউ থাকে না বললেই চলে। আশেপাশে তাকাচ্ছে বারবার। তৎক্ষণিৎ রাফিদের সামনে কিছু মুখোশধারী উপস্থিত হয়। 6 জন লোক। কারো হাতে মোটা লাঠি, কারো হাতে চাপাতি। ওদের কারো মুখ দেখা যাচ্ছে না। রাফিদ নিরস্ত্র। হঠাৎ তার সামনে অস্ত্র হাতে কাউকে উপস্থিত হতে দেখে মর্মাহত হয়। রাফিদ ঢোক গিলে বেশ রেগে বলল, পথ ছাড়। পথ ছাড়তে তো আহি নাই, তোর জান লইতে আইসি। কয়দিন পর ভাগে পাইছি তোরে। তোর বাপ অনেক জ্বালাইছে। তোগো পূর্বপুরুষরাও অনেক নিকৃষ্ট মানুষ আসিল। গরিব বইলা দাম দিত না। সংস্কার বইলা আমগো আপনজনের পান নিছো। আজ তোরে মাইরা এর প্রতিশোধ লমু। দেখি তোর বাপ কতটা ছটফট করতে পারে। রাফেদ বলল, দেখ, আমার সাথে ঝামেলা করিস না, এতে তোদেরই লস। তখনই একজন মুখোশধারী বলে উঠল, ওই ওরে শেষ কর, বেশি কথা কয়। একজন রাফেদের দিকে এগিয়ে আসে। রাফেদ ওর দিকে চোখ তুলে তাকাতেই মুখোশধারী ঝাঁপিয়ে পড়ে। ধারালো ছুরির ঝলক চোখের পড়তেই সে পাশ থেকে ফিরে বজ্র গতিতে, আর আঘাত গিয়ে পড়ল বাতাসে। পরের মুহূর্তে রাফি তার ডান কনুই দিয়ে আক্রমণকারীর বুক বরাবর আঘাত করল। যে লোকটি ছিটকে পড়ে ফুলের বাগানের ধারে পড়ে। দ্বিতীয় জন পেছন থেকে লাঠি ঘোরাতে ঘোরাতে এলো রাফেদের দিকে। রাফেদ নিচু মাথায় চেয়েছিল, তখনই সে মাটিতে গড়িয়ে পড়ল। রাফেদ সরে যাওয়ায় তৃতীয় আক্রমণকারী একেবারে রাগে চোখ লাল করে দৌড়ে এসে ছুরি উঁচিয়ে ধরে। রাফেদ নিরস্ত্র, কিন্তু চোখে আগুন। ছুরিটা তখন প্রায় তার বুকের কাছ। সে হাত বাড়িয়ে আঘাতটার দিকে ঘুরিয়ে দিল, আর ছুরিটা উল্টো ঘুরে আক্রমণকারীর হাত কেটে গেল। সে চিৎকার করে উঠল। রাফেদ নিঃশ্বাস ভারী, কিন্তু চোখ স্থির। 3 জন মাটিতে লুটিয়ে কাতরাচ্ছে। তখন একজন মুখোশধারী বলল, জমিদারের রক্ত তো ভালোই তেজ দেখতেছি। ওই তুই যা বলে পাশের জনকে ইশারা করে, কিন্তু রাফেদের কাছে সেও হেরে যায়। আক্রমণকারী মাটিতে পড়ে যায়। রাফেদ কোদের লোকটার ওপর ভর করে বসে তার মুখ দেখতে চাইল। তখন বাকি দুজন এসে রাফেদের পিঠে লাঠি দিয়ে আঘাত করে। এরপর তাকে ধরে ফেললো। দুজন হাত শক্ত করে চেপে ধরেছে। রাফেদ ছুটতে পারল না। মাটি থেকে উঠে আক্রমণকারীর হাতে চাপাতি তুলে নেয়। এরপর রাফেদের দিকে এগিয়ে আসে। রাফেদ হাত ছোটানোর জন্য চেষ্টা করলো, কিন্তু পারল না। সে চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পেল। চাপাতি হাতে আক্রমণকারী রাফেদের দিকে এগিয়ে গেল। তার চাপাতি দিয়ে আক্রমণ করবে, ঠিক তখনই রাফেদ চোখ বুজে ফেলল। গভীর শ্বাস নিচে ঘেমে গেছে, কিন্তু আশ্চর্য বিষয় হলো তার শরীরে চাপাতির আঘাত লাগেনি। সে চোখ মেলে তাকালো। চাপাতি তার পেট বরাবর ছিল, কিন্তু ফর্সা রঙের হাত চাপাতি ধরে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে আছে আহির মির্জা। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ একজন রাফেদকে ধরে আক্রমণকারীকে লাথি মেরে ঠিক করে দেয়। রাফেদ ঘুরে তাকালো, মীরকে দেখল।
এই মুহূর্তে বাতাসের গতি পাল্টে যায়। আক্রমণকারীরা রাফেদের দিকে ছুটে আসতে আহির মির্জা ঝাঁপিয়ে পড়ে। এক আঘাতে তার কোট উঁচু করে পাশে লাথি মেরে ছিটকে ফেলে দেয় দুশ্মনকারীকে। মীর লাঠি ঘুরিয়ে আরেকজনের হাতে অস্ত্র ছিটকে যায়। রাতের আধারে মুখোশধারীরা পড়ে এসেছে, এখন চেনা যাবে তাদের আসল মুখ, বলে মীর। রাফে তো তাদের নিজের সামলাতে আবার দাঁড়ায়। তিনজনের মধ্যে নীরব বোঝাপড়া চলে। তৃতীয় আকারে ঘিরে ফেলে শত্রুদের। ঝড়ের মতোই লড়াই শুরু হয়। ছুরি লাঠি মোস্টন ঝালাঝানি, বাগানের ফুল উড়ে আসে, বাতাসে ধুলো আর রক্তে গন্ধ মিশে যায়। আহির মির্জা দ্রুত এক ঘুষিতে এক আক্রমণকারী নাক ফেটে যায়। লাঠির আঘাতে আরেকজন নিস্তব্ধ হয়ে পড়ে। রাফিদ শেষজনকে ধরে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে দেয়। সে কে পাঠিয়েছে তোদের? লোকটি ঘো ঘো শব্দ করে, তারপর মাটিতে পড়ে যায় অবেচেতন হয়ে। বাতাস আবারও নিস্তব্ধ হয়ে যায়। দূরে কুকুরের ডাক ভেসে আসে নীরবতায়। রাফিদ নিচু হয়ে একজনের মুখ খুলে দেয়, তারপর ধীরে বলে ওঠে, এই খেলা শুধু গভীর, এখান থেকে সাবধানে থাকবে, এরা পুরনো শত্রু। মীর রাফেদের দিকে তাকায়, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। ঘুরে তাকায় আহিরের দিকে, হাত থেকে তার রক্ত ঝরছে। মীর আর রাফিদ ছুটে আসে। মীর খুব চিন্তিত হয়, আহির তোর হাত থেকে রক্ত ঝরছে, কত করে আর ঝরবে, এমনিতেই থেমে যাবে রক্তের শখ মিটলে। অদ্ভুত দ্রুত বাড়ি চল, বেশ রক্ত বের হলে সমস্যা হবে, বলল রাফেদ। মীর এদিক ওদিক তাকিয়ে বলল, ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, চল ওইখানে। আপাতত জায়গাটা পরিষ্কার করে কাপড় বেঁধে নিতে হবে, বাড়ি অবধি যেতে অনেক সময় লাগবে, ততক্ষণ অনেক রক্ত ঝরবে। রাফেদ তখন কিঞ্চিত অবাক হয়ে বলল, তোর এখানে কেন এসেছিলি? মীর জবাব দিল, তোর সাথে আসতে দেরি বলেই তো এদিকে হাঁটতে হাঁটতে এসেছিলাম। আহির বলল, আমি এখন বাড়ি ফিরছিলাম, কিন্তু গাড়ির সাথে ছিল না, আমার সহকারী গাড়িটা নিয়ে একটা কাজে দূরে গেছে। রাফেদ বলল, এখন কথা না বাড়িয়ে ওই বাড়িটাই চল, ওর রক্ত পড়া বন্ধ করতে হবে। আহির বারণ করে, কিন্তু মীর আর রাফেদ শুনল না। রাত নেমেছে ধীরে ধীরে, যেন কেউ আলতো করে কৃষ্ণচূড়ার চাদর মেলে দিয়েছে আকাশ জুড়ে। চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে পুরনো ঘরের চালা, মাটির দেওয়ালে পড়েছে নরম রূপালি ছায়া। আঙিনায় একটি নিম গাছ, তাতে বাতাস লাগতে পাতা নড়ছে শশ শব্দ করে, রাতে কথা বলতে উঠেছে। দরজার সামনে রাখা মাটির প্রদীপ আগুন টিমটিম করে জ্বলছে, কখনো জ্বলে কখনো নেবে। দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ, আর কোনো সময় বাঁশঝাড়ে ঝিঝি পোকার ডাক, সব মিলিয়ে যেন নিস্তবতা। যে ধরনের ইঙ্গিত বাড়ির ভেতর থেকে শোনা যায়, কেরোসিন বাতির দপদপ শব্দ, কেউ হয়তো দূরে কোনো কোণে বসে কাপড় ভাঁজ করছে। বাতাসে গরুর ঘ্রাণ, শুকনো খড়ের গন্ধ, আর রান্নাঘর থেকে ভেসে আসছে ধোঁয়া মিশ্রিত গন্ধ। দূরে নদীর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে, আর তার সাথে পাল্লা দিয়ে পেঁচার ডাক। সবকিছু শান্ত, অথচ কোথাও যেন একটুখানি অজানা ভয়, একটুখানি রহস্য লুকিয়ে আছে। নিস্তব্ধ একটা বাড়ি, সেই বাড়ি নির্বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে। সেখানে উপস্থিত হয় রাফেদ, মীর ও আহির। মাটির সেচেতে ঘরটির সামনে রাফিদ উচ্চস্বরে ডাকে, কেউ কি ভেতরে আছেন? সাহায্য দরকার। মীর বাড়ির ভেতর দেখে যেতে চায়, রহিমের বাড়ি। রাফিদ ডাকার কয়েক সেকেন্ড পর বেরিয়ে আসে রহিমা, লাঠির ওপর ভর দিয়ে দাঁড়ায়। রাফেদ দেখলো সে রহিমা। রহিমা রাফেদকে দেখে চিনতে পারে। খালা আপনি? বাবা তুমি এখানে? এত রাইতে কিছু হয়েছে? আমরা কারখানা থেকে বাড়ি ফিরছিলাম, গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পথে অন্ধকারের মধ্যে আমার বন্ধুর হাত কেটে যায়, রক্ত ঝরছে। বাড়ি অবধি এইভাবে গেলে অনেক রক্ত ঝরবে। রহিমা চোখ তুলে আহিরের দিকে তাকায়, ডান হাতটা রক্তে মাখা। তোমরা বারান্দায় বসো। মীর আহিরকে নিয়ে বারান্দায় উঠে বসে। খুঁটির সাথে হারকিন ঝোলানো, উঠানে কিছু গাছের মশাল জ্বলছে, চারপাশটা বেশ সোনালি রঙই দেখাচ্ছে। রহিমা ঘরের দিকে গিয়ে উচ্চস্বরে ডাকলো, গৌরী, জমিদার বাড়ি থেকে এক বাবুর হাত কাইটাইছে, রক্ত ঝরতাছে, এদিকে আয়। তুই একটু দেখতো মা, আমি সোজা হইয়া দাঁড়াইতে পারতাছি না। আহির মীরকে লক্ষ্য করে বলল, আমার কিছু হয়নি, একটু রক্ত ঝরছে, এখনই সেরে যাবে। গৌরী এসে আহিরের সামনে বসে, হাত
যে হাতে ছিল জলের জগ। জল দিয়ে আহিরের হাতটা পরিষ্কার করে কয়েক সেকেন্ড বসে। আহির তার হাতের ক্ষতর দিকে দেখলো। ছুরি অথবা চাপাতির আঘাত দেখে বোঝা যাচ্ছে। নিশ্চিত বোঝার জন্য কোথাও থেকে মারামারি করে এসেছে গৌরী নিশ্চিত। গৌরী আহিরের হাতটা ভালো মতো পরিষ্কার করে নেয়। এরপর সেখানে চাপাতা ভাটা দিল। আহির কিছুক্ষণ ব্যথা পেল। গৌরী চাপাতা দিয়ে তার ওপর একটা সাদা রঙের কাপড় বেঁধে দিল পেঁচিয়ে। মীর গৌরীকে লক্ষ্য করে, শুক্রিয়া, আপনি না থাকলে হয়তো শরীরের সমস্ত রক্তে ঝরে যেত। আসি তাহলে আমরা, বলে উঠে দাঁড়ায়। আহির স্তব্ধ হয়ে নজর যেন গৌরীর দিকে। গৌরী দূরে সরে দাঁড়ায়। আহির, রাফেদ আর মীর রহিমাদের বাড়ি থেকে চলে আসে। আহির যেতে যেতেই বারবার পেছন ঘুরে দেখলো রাত বাড়ছে। রাতটা যেন রূপালি চাঁদ মাথার ওপর চলছে। তার আলো পড়ছে জমিদার বাড়ির পুরনো ছাদের ওপর। খড়ের চালা, পুরনো টালি, দোতলা জানালা, সবকিছু যেন ভিজে শান্ত। আঙিনায় বড় একটা নিম গাছ, তার পাতা থেকে টুপটুপ করে শিশির পড়ছে। আর তার নিচে একটা পুরনো পাথরের বেঞ্চ, সেখানে বসে আছে আহির। রাফি দূরে গরুর খামার থেকে খানিকটা ধাক্কার আওয়াজ ভেসে আসছে, শন শন শন। গরুগুলো ঘুমাচ্ছে নিশ্চিন্তে, তবে নিঃশ্বাসের শব্দটা যেন এই রাতে স্তব্ধ করে দিয়েছে। বারান্দার এক কোণে স্ফীত ঝাড়বাতিটা জ্বলছে মৃদুভাবে, আলো বাড়াচ্ছে। দোতলার একটা ঘরে ফের ভেসে উঠছে লালন গীতি, কারো মিষ্টি গানের গাওয়া, খুব নিচু স্বরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সে সুর ঘুরে বেড়াচ্ছে উঠোন জোরে। চাদর আলো মিশে যাচ্ছে ধীরে ধীরে। সুরটি আহির কানে আসে। সে জিজ্ঞেস করে কে গাইছে। রাফেদ বলে দাদি, তার লালন গীত পছন্দ। বাগানের বিভিন্ন ধরনের গাছে হালকা বাতাস হচ্ছে, পাতা দোল লাগাচ্ছে। তাতেই ঘরের ভেতর থেকে শেফালি বেরিয়ে আসে, হাতে 2 কাপ চা। চুপচাপ এসে রাফেদ এবং আহিরকে চা দিয়ে যায়। ধীরে ধীরে সময় গড়ায়। আহির বলল, চল বাড়ির পেছনে পুকুর পাড় থেকে ঘুরে আসি। বাড়ির পেছনে পুকুর পাড়ে জলের ওপরে চাঁদের প্রতিফলন হয়েছে। সেখানে 2টো চাঁদ একে অপরের দিকে তাকিয়ে আছে। এমন রাতের এই প্রশস্ততা দেখতেও যেন ভালো লাগছে তাকে। মাটিতে শান্তি আর একটা পুরনো সুর বাজছে, সেটিতেই মুগ্ধ হচ্ছে তার। রাতে এমন একটা জগৎ, সব স্থির, যেন বাইরে কোথাও থেমে গেছে। এই বাড়ির ভেতরে শুধু বাতাস, গন্ধ আর মাটির শান্তি। আর একটু পুরনো সুর বাজছে খুব নরমভাবে, যা শুনলে মনটা নিজের অজান্তে এই নিস্তব্ধতায় ছেয়ে যায়। কিন্তু আহিরের খুব চিন্তা। ঘাটের পাড়ে 2 জন বসে পাশাপাশি। রাফেদ একটি সিগারেট ধরালো। আহির ওর দিকে একটা ধরিয়ে দিল। সন্ধ্যায় তখন তারা 3 জন বাড়িতে ফিরল। আমজাদ তাদের অবস্থা দেখে কিছু বুঝতে পেরে অনেকবার জিজ্ঞেস করেছিল, কি হয়েছে তোমাদের? মীর তখন সত্যিটা লুকিয়েছিল, মিথ্যা বলেছে আমজাদকে। শালুক আহিরের হাতের অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে। সে তখন বলেছে ডক্টরের ব্যবস্থা করতে, কিন্তু আহির নাকচ করে। মীর তাদের মাঝে এখন উপস্থিত নেই। রাফেদ এবং আহির জিকে বাড়ির অবধি পৌঁছে দিয়ে কোথাও যেন চলে যায়, কাউকে কিছু বলে না। আহির সিগারেটের ধোঁয়া ছেড়ে মীর কোথায় গেছে? হয়তো দিঘির পারে। কেন? নাসনি অলির উত্তরের আশায়। আহির শুনে হাসে। রাফিদ পুনরায় বলল, ও মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি হবে না, আমি জানি। কেন? আহির রাফিদের দিকে তাকালো। এই গ্রামে সাধারণ মানুষেরা মনে করে জমিদার বংশের সাথে সম্পর্ক তৈরি করতে হলে তাদের উচ্চ বংশের হতে হবে। ধারণা তো সঠিক। আর যদি তুমি একজন সাধারণ মেয়েকে বিয়ে করতে চাও, তোমার পরিবার সেটা মেনে নিবে? রাফিদ নিঃশব্দে হাসে। পরিবার, সংস্কার, নীতি নিয়ম, এর জন্যই কত সম্পর্ক ভেঙে যাচ্ছে। সেখানে ভালোবাসার মানুষ দুটো একে অপরকে চাইলে পূর্ণতা পায় না। পরিবার, সমাজ পূর্ণতা পেতে দেয় না, পেছনে থেকে যায় তাদের কথোপকথন। শুনে নেয় বুলবুল। সে সময় না নিয়ে দ্রুত পায়ে হেঁটে মায়ের ঘরে যায়। মায়ের ঘরে একা ছিল বলে বুলবুল জানায়, শুনেছি মীরবাবু মাস্টারের মেয়ের কাছে চিঠির উত্তর আনতে গেছে। ছেলেটা মোটেও সুবিধার না। গ্রামের কোন মেয়েকে বিয়ে করবে না, শুধু শুধু মজা নিচ্ছে সহজ সরল মেয়ে মানুষগুলোর সাথে। দেখবে না পা, তার কপালে মেয়ে জুটবে না। মামা বুলবুল এর কথায় কোনো প্রক্রিয়া দেখালো না। বুলবুল মামা না, এখানে মায়া হয়তো বানান ভুল লিখছে।
বুলবুল মায়ের কোনো প্রতিক্রিয়া না পেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মায়া তাকিয়ে আছে শূন্য মনে আকাশ পানে। বুলবুল যেন কাটা ঘায়ে নুনে ছিটা দিয়ে গেল। মায়ার মনটা বিষিয়ে উঠল, চোখে জল জমল। জলের ফোঁটা গড়িয়ে গালে পড়তে হাত দিয়ে মুছে ফেলল। তখন মীর তাকিয়ে দেখে, মীর আপনি এত রাতে এখানে? দেখতে আসলাম তোমার জ্বর কমলো কিনা, দেখি তো জ্বর কমেছে কিনা বলে মায়ের কপালে তার হাত দিল জ্বর দেখতে। মায়া সরে গিয়ে বলল, আপনার অধিকার নেই আমার শরীর স্পর্শ করার, পরপুরুষ আপনি। ও আচ্ছা, তোমাকে ছুতে দলিল লাগবে? দলিল তো আমার আছে, কাছে নেই, আর দলিল আমি তৈরি করতে পারবো না। যাও, ছুঁয়ে দেখবো না। মায়া দৃষ্টি সরিয়ে নেয়, তার মুখটা গম্ভীর। মীর বলল, মন খারাপ? মায়া নিরুত্তর। মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহময়ী কণ্ঠে বলল, তোমার সব কিছু আছে, তবুও তোমার মন খারাপ। আর দেখো আমার কিছু নেই, তারপরও আমি হাসছি। আপনারও তো সব আছে, কি নেই আপনার? মীর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তোমরা দেখো আমার সব আছে, কিন্তু আমি দেখি আমার কিচ্ছু নেই। সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার মা নেই। এই বাক্যটি সবচেয়ে এলোমেলো করে দেয় আমার। মীর থামে, তার কথা আটকে যাচ্ছে। পুনরায় বলল, আমি এই দুনিয়াতে আমার মাকে খুব কম সময়ের জন্যই পেয়েছি। মায়ের আদর স্নেহ ক্ষুদ্র সময় পেয়েছি আমি। মায়ের মায়া ভরা মুখ, মলিন হাসি, তার আদর, তার শাসন, সবকিছু আমার মনে পড়ে। তোমরা যখন রাতে খুব আরাম করে ঘুমাও, আমি আমার মায়ের কথা ভাবি। তোমরা যখন মায়ের সাথে অভিমান করো, আমি তখন আফসোস করি একটা বাক্য, আমার মা নেই। সে তো বলে কবেই দুনিয়া থেকে চলে গেছে। মীরের কথাগুলো দুঃখে মাখা। মায়া দেখলো মীরের দিকে, তার চোখে জল। মীর জানালার পাশে দাঁড়ায়, শান্তভাবে বলল, আমার সামনে কোনো মা তার সন্তানকে আদর করলে, স্নেহ করলে আমার খুব কষ্ট হয়। আমি বুঝতে দেই না, কিন্তু হয়। আমার সব সময় টাকা পয়সা বাড়ি গাড়ি, কিন্তু তারপরেও আমি শূন্য। আমার টাকা পয়সার শূন্যতা কোনো দিন ছিল না, কারণ আমার শূন্যতা তো অন্য কিছু। আমার মা নেই, ভাবতেই অবাক লাগে। যে মানুষটার গর্ভে আমি ছিলাম, যার দুধ পান করে আমি বড় হয়েছি, আমি হাসতে যে মানুষটা হাসতো, আমি কাঁদলে যে মানুষ কাঁদতো, সেই মানুষটা দুনিয়াতে নেই। মীর থেমে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি এই দুনিয়াতে মাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম তাকেই, এখনো বাসি, আর চিরকাল বাসবো। মানুষ সব শোক হয়তো কাটিয়ে নিতে পারে, কিন্তু আমার মায়ের শোক আমি কখনোই কাটিয়ে উঠতে পারবো না। মায়া কাঁদছে, ওনায় আঁচল দিয়ে নিজের চোখে জল মোছে। আপনি কেঁদেছেন? মীরকে বলল। মীর আড়ালে চোখ মুছে বলল, না তো, আমি কাঁদছি না। আঙ্কেল আপনাকে অনেক ভালোবাসে। মীর বলল, আমি জানি। মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, তখন বাবা জোয়ান ছিল, চাইলে দিতে বিয়ে করতে পারতো, কিন্তু আমার কথা ভেবে করেনি। তাছাড়া বাবাও মাকে প্রচণ্ড ভালোবাসতো, বাবা এখনো মাকে ভুলতে পারেনি। আপনার ছোট মাও কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। মীর গম্ভীর নিঃশ্বাস ফেলে বলল, আমার মা নেই দেখে ছোট মামাকে সমান কখনো তোমাকে আদর করে না। আমি কষ্ট পাবো ভেবে। মা থাকার ব্যথায় গভীরভাবে ওষুধ সমস্ত দুনিয়ায় খুঁজলেও পাওয়া যাবে না। কত সন্তান মাকে অযত্নে ফেলে দেয়। ওরা হয়তো জানে না মা হারানোর যন্ত্রণা কি, ওরা জানে না মায়ের সাথে জড়িয়ে আছে জান্নাত। কিভাবে আপনার মা মারা গিয়েছিল, কিভাবে মারা গিয়েছিল মা বলে কি হবে? আল্লাহর ফয়সালা ছিল, আল্লাহ আমায় একা করে দিয়েছে। আপনার পাঞ্জাবিতে মাটি কেন? মীর মাটির দিকে তাকিয়ে বলল, মায়ের কবরের কাছে গিয়েছিলাম, হঠাৎ তার কথা খুব মনে পড়ছিল। মায়া কিছু বলল না। মীরের হাতে মাটির দিকে তাকিয়ে বলল, রাত বাড়ছে, আমি ঘরে যাই, তুমি বিশ্রাম নাও বলেই মীর বেরিয়ে যায়। আহির তার ঘরের বারান্দায় ইজি চেয়ারে বসে আছে, তার দৃষ্টি ডান দিকে। ক্ষত জায়গাটিতে সাদা কাপড় বাঁধা ছিল, নিশ্চয়ই এটি গৌরীর ওড়নার খণ্ড। আহিরের হাতে দিয়ে সেই জায়গায় হাত বোলায়। তার হাসি দেখে রাফিদ বলল, তুই কাটা হাত দেখে হাসছিস? অদ্ভুত, মানুষ কাতরায় আর তুই বোধহয় খুশি হয়েছিস। মানুষ কাতরায়, প্রেমিক না, বলল আহির। এর মানে? রাফিদ সিগারেট ধরালো। এর মানে এর ব্যাখ্যা আমার কাছেও নেই। মীর হাজির হয়, হাতে একটা বই। বইটি নিয়ে সোফায় বসে পড়ে। রাফিদ মীরকে লক্ষ্য করে জিজ্ঞেস করে, তুই না দিঘির পাড়ে গিয়েছিলি, কখন আসলি? মীর জবাব দেওয়ার আগেই আহির মীরের দিকে তাকিয়ে বলল, মীর খেয়াল করেছিস আমাকে কিন্তু তোরা তুই করে রেখেছিস? মীর হাস্যোজ্জ্বল মুখে বলল, বলেছিলাম না যে কোনো পরিস্থিতিতে তুই চলে আসবে? আসলো তো। বলা শেষে তিনজনই হেসে উঠল। হাসি থামিয়ে আহির রাফেদকে লক্ষ্য করেই বলল, গৌরীর মা ছাড়া আর কেউ নেই। রাফিদ সিগারেটে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, ওর বাবা আছে, শুনেছি কিছু বছর আগে আত্মহত্যা
সরি বাবা ছিল, শুনেছি কিছু বছর আগে আত্মহত্যা করেছে। কথাটা মীরের কানে গেল। গৌরীর বাবা আত্মহত্যা করেছে? তবে শেফালি কেন বলেছে সেই দিন রাতে ঘর থেকে কেউ ডেকে নিয়ে তাকে মেরে ফেলে? মিথ্যা কেন বলল? মীরকে চিন্তিত দেখে রাফিদ বলল, তোর কি হয়েছে, কি ভাবছিস? তেমন কিছু না। তুই জিজ্ঞেস করলি না কখন এলাম? মিনিট 40 হয়। তোর হাতে এটা কিসের বই? আহির জিজ্ঞেস করলো। দ্য সাইলেন্ট ম্যানর বই। বাবাও বইটি পড়েছে। এখানে আসার পর শুনলাম মায়াও পড়েছে। বইটি পড়লে নাকি চিন্তায় ধরবে, ঘর থেকে যাবে। তাই ভাবতেছি পড়ে দেখি। দে দেখি বইটা। ওহির চাইল। মীর দিল। দ্য সাইলেন্ট ম্যানর। বইটির লেখক সুফিয়ান হায়দার। বইটির সময়কাল লেখা আছে অনেক আগের। আমি এটা ফাঁকে ফাঁকে পড়ব, কাজের জন্য হয়তো সময় পাবো না। তাই বইটা পুরোনাই এগিয়ে দিল মীরের দিকে। মীর বলল, আজকে পড়তে ইচ্ছে করছে না, ভালো লাগছে না কিছুই, পরে পড়ব। আমি আসছি, বাবার সাথে কিছু কাজ আছে, তোরা আড্ডা দে বলে রাফিদ চলে যায়। রাত বাড়ছে। মায়া ঘরে একা শুয়ে আছে। তৃষা আজ তার সাথে নেই, তাই মায়ের সাথে ঘুমাবে বলে চলে গেছে। মায়া অনেকবার বলেছে তার ভয় করছে, একা একা ঘরে থাকতে পারবে না। বিদেশে থাকাকালীন এরকম সমস্যা ছিল না, দেশে ফেরার পর থেকে সমস্যা দেখা দিয়েছে। এটা সমস্যা অযথা ভয় উদ্বেগ থেকে হচ্ছে কিনা সে জানে না। সেদিন গ্রামে এসেছিল, সেদিন রাতে জয়ন্তনের সাথে ঘুমিয়েছিল, সেদিন রাতে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এরপর ঘুম থেকে উঠে দেখে সব মিথ্যা, অর্থাৎ স্বপ্ন, কিন্তু স্বপ্নটাই ঘোর যেন রয়ে গেছে তার ভিতরে। মায়া একবার ঘড়ির দিকে দেখলো, সময় এখন রাত 12টা ছুঁই ছুঁই। ঘুম পাচ্ছে, ভয় পাচ্ছে তার, ভয়ের জন্য ঘুমাতেও পারছে না। তখন ঘড়ি টং করে শব্দ হয়, 12টা বেজে গেছে। মায়া ভৌতিক গল্পের বইতে পড়েছে রাত 12টার সময় পরেই ভূতেরা আসে, এটা তাদের নির্দিষ্ট আসার সময়। এমন একটা সময় ঘরের আলো নিভে যায়। মায়া বিস্ময়কর হয়ে উঠল। বাল্ব নিভে গেছে, শুধু কিছু মোমবাতি জ্বলছে। একাধারে পিনপতন, হাড়ির ভেতর মোমবাতি জ্বালিয়ে রাখা। সোনালি আলো দিচ্ছে বেশ। জানালা ভেদ করে এসে পড়েছে চাঁদের আলো। মায়া শোয়া থেকে উঠে বসে। চারপাশ খুবই নিস্তব্ধ, এমন মনে হচ্ছে এখনই কেউ হানা আনবে তার ওপর। সে ভয়ে দোয়া পড়তে শুরু করে, বুক ফু দিল, কিন্তু ভয় কমলো না। কিভাবে কমবে? শুধু বাথরুমে থেকে জল পড়ার তীব্র শব্দ ভেসে আসছে। মায়ার বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু করলো, তার সাথে ধকপক ধ্বনি। বিদ্যুৎ মতোই চিৎকার করতে ইচ্ছে করছে তার, কিন্তু গলা থেকে শব্দ বের হচ্ছে না একটুও। সে বিছানা থেকে নামলো, চাদরটা পেঁচিয়ে নেয়, এরপর বাথরুমের দিকে হেঁটে গেল। স্পষ্ট শোনা যাচ্ছে জল পড়ছে, কিন্তু নিজে থেকে জল কিভাবে পড়বে? স্বপ্ন সত্যি হয়ে গেল না তো? বাথরুমের কাছে পৌঁছায়, দরজা খুলতেই ভেতরে গেল। আপনা আপনি জল পড়ছে। মায়া জলের কলটি বন্ধ করে দেয়, এরপর বাইরে চলে আসে। বাইরে এসে মায়ার ভয়টারও বেড়ে যায়। সে যখন বিছানা থেকে নামলো তখন কম্বলটা বিছানায় ছিল, কিন্তু এখন ফ্লোরে পড়ে আছে। মায়া অস্ফুট আতঙ্কে জড়সড় হয়ে গেল। কম্বলটি কাপা হাতে ভয়ে ভয়ে তুলতেই ঠিক তখনই মায়ের মনে হলো খাটের নিচে কেউ উবু হয়ে শুয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। মায়া ঘেমে গেল, প্রচণ্ড ঘেমে গেল সে। তো বুকের ধুকপুকুনি শব্দটা খাটের নিচ অব্দি যেন চলে গেল, কিন্তু অচেনা শুয়ে থাকা ব্যক্তি চলে যাচ্ছে না। মায়া ঘুরে তাকালো খাটের নিচে। ভয়ঙ্কর বিকৃতি আকৃতির রূপ নিয়ে একটা মেয়ে মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া তীর্যক কণ্ঠে চিৎকার দিয়ে দরজা খুলে বাইরে যেতে চাইলো। এমন সময় রাফিদ এর সাথে ধাক্কা লাগলো। মায়া বিচলিত দেখে রাফিদকে জড়িয়ে ধরলো। মায়া ফোপাচ্ছে। রাফিদ বরাবরের মতো জিজ্ঞেস করলো, কি হয়েছে? ভয় পেয়ে আছিস কেন? ঘরে কে, নাকি স্বপ্ন দেখেছিস? মায়া বলে। একসাথে অনেকগুলো প্রশ্ন করলো রাফিদ। মায়া নিজেকে কোনো মতো সামলে, ভাইয়া খাটের নিচে কেউ আছে। কি বলছিস? সত্যি, আমি সত্যি বলছি, এখনো খাটের নিচে আছে, চল ভেতরে দেখি। রাফিদ ঘরে প্রবেশ করে, এরপর খাটের নিচে উকি মেরে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়া বুঝতে পারলো আহত মেয়েটিকে দেখেছে। রাফিদ ভয় পাচ্ছে। ভাই, তুই ওকে দেখেছিস? সরে আয়, আঘাত করবে। তুই ঠিকই বলেছিস মায়া, খাটের নিচে একে। তুই ওকে আগে থেকে চিনিস? আমি ওকে কিভাবে চিনব? ভূতটি একদম তোর মতোই দেখতে। কি বলছিস? সত্যি বলছি। তার মানে আমার রূপ ধারণ করেছে? একদমই তাই, তোর যা রূপ খুব সহজেই তো নকল করে নিয়েছে। ভাই, মায়া ভয়ের চোখে রেগে গেল। রাফিদ বসা থেকে উঠে আওয়াজ করে হেসে উঠল। মায়া দেখলো এতক্ষণে তার ভাই তার সাথে মজা করছে।
নিশ্চিত হলো। রাফেদ হাসি থামিয়ে বলল, এরপরে ঘরের আলো জ্বালালো। একটা বাল্ব কেটে গেছে, সেটা জ্বালালো যেটা জ্বালানো ছিল। রাফেদ আর একটা ধরালো। এরপর চেয়ারে বসে পকেট থেকে সিগারেট বের করলো। সিগারেট ধরিয়ে বলল, তুই আর শান্তি দিলি না। আমি তো সারাদিনও তোকে বিরক্ত করি না, আর এখনো বলছি শান্তি দিচ্ছি না। আমার কথা বলিনি, ভূতের কথা বলছি। মানে মানে ভূত তোর জন্য একটু রাতে শান্তিমতো থাকতে পারছে না। আমি সত্যি ভূত দেখেছি। বাথরুমের জলটা পর্যন্ত ছেড়েছিল, বালতি ভরে জল নিচে পড়ছিল। তো এতে কি ভয় পার কি আছে? ভূত কি তোর মতো নোংরা যে গোসল করবে না? গোসল করতে গিয়েছিল, ঘরের আলো নিভিয়ে গিয়েছিল। ওর নিশ্চিত লজ্জা লাগছিল। ভাই, আমি মোটেও মিথ্যা বলছি না। রাফেদ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, মিথ্যা তো আমিও বলছি না। মায়া থেমে গেল। রাফেদ তার সাথে মজা করছে, অথচ সে ভয় পেয়ে আছে। মায়া তির্যকভাবে মুখ করে ফেললো দেখে রাফেদ বলল, পাগল, ডাক্তার দেখাতে হবে। কাকে? তোকে। কেন? পাগলকে তো পাগলের ডাক্তারই দেখাতে হয়, জানিস না আমি পাগল? মায় হা হয়ে গেল। তা না হলে কেউ ঘরের ভেতর ভূত দেখে? সত্যি বলছি, চোখে ঘুম ছিল তো তাই ভূত দেখেছিস। তাহলে জলের কল কে ছাড়লো? তুই দেশে আসার আগ পর্যন্ত ঘরটা বন্ধ ছিল। বাথরুমের কলে একটু সমস্যা ছিল, সরানো হয়নি। মনেও ছিল না তার মধ্যে একাই জল পড়ে। তাহলে বিছানা থেকে কম্বল কিভাবে পড়ে গেল? আমি তো ফেলিনি। হয়তো তুই নিচে নেমেছিলি, তখন তোর গা থেকে কম্বলটি পড়ে গেছে, তুই দেখিসনি। মায়া কিভাবে নিজের মনের ভুল বলে ধরল। রাফেদের ব্যাখ্যাগুলো যুক্তিসংযত এবং সত্য। মায়া মনে মনে স্বীকার করলো, কিন্তু ভেতর থেকে ভয় যায়নি। রাফেদ সিগারেটে টান শেষ করে শেষ খন্দিত অংশটা বারান্দা দিয়ে ফেলে দেয়। আচ্ছা, তুই আমার ঘরে কেন? আসলে এই সময়ে মায়া হঠাৎ নীরব কণ্ঠেই বলল, তুই থেকে তুমিতে চলে গেলি, হঠাৎ কি হলো বল না? দেখতে আসছিলাম তোকে। জ্বর কমলো কিনা? কমেছে, তবে পুরোপুরি না। শরীরটা কেমন গরম? কই দেখি। রাফেদ কপালে হাত দিল। আসলেই গরম। তুই শুয়ে পড়, ঘুমিয়ে পড়লে শরীর ভালো লাগবে। মায়া এখন শুয়ে পড়লেও রাফেদ চলে গেল। তারপর যদি ওই ভূত আবার চলে আসে? মাত্রই ভেবেছে ভূত টুত বলে কিছু আসে না, তবে মনের ভুল। কিন্তু এখন আবার মনে হচ্ছে ভূত আছে। রাফেদ চলে গেলে আসবে। রাফেদকে যেভাবে হোক মায়া আটকাতে হবে। ভাইয়া, একটা কথা জিজ্ঞাসা করব? আবার অনুমতি চাইছিস? তুমি বিয়ে কবে করবে? আমি বিয়ে করব না। আর এসব ফালতু কথা বাদ দে, নিয়ে শুয়ে পড়। রাফেদ মায়াকে শুইয়ে দিল, গায়ে কম্বল চড়িয়ে দিল। এরপর রাফেদ বিছানা থেকে উঠে যেতে মায়া হাতটা ধরে এলো। রাফেদ থমকে দাঁড়ালো। চোখের সামনে সেই ছোট্টবেলার দৃষ্টিটা ভেসে আসলো। কোথাও নির্জন পরিবেশে দুইজন খেলছিল। তখন রাফেদ তার কাছ থেকে চলে আসতে চাইলে পেছন থেকে এভাবে হাতটা সেদিন ধরেছিল। আমাকে একা রেখে যেও না ভাইয়া, আমি একা রেখে যেও না ভাইয়া, ভয় করছে, মায়া বলল। রাফেদ পুনরায় বিছানায় বসে জুতো খুলে ফেললো। তারপর মোহময় কণ্ঠে বলল, এই জন্যই হঠাৎ তুই থেকে তুমিতে চলে গিয়েছিলি। এখন ভয় কিসের তোর? আমি আছি তো, আমি থাকতে তোর কখনো কিছু হবে না, বলে রাফেদ মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। মায়া এতক্ষণ পরে নির্ভর হয়ে শুয়ে পড়ল। এখন শান্তিময় ঘুম দিবে সে। মায়া রাফেদের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটি খুব শক্ত করে ধরে রেখেছে। রাফেদ তখন ফিসফিসিয়ে বলল, তোকে কাঁদতে দেখলে অন্তরটা পুড়ে যায়, আর তোকে হাসতে দেখলে দুনিয়া সুন্দর মনে হয়। এরপর মায়ের কপালে চুমু দিল। অন্যদিকে রাত বাড়লেও ঘুম নেই গৌরী এবং তার মায়ের চোখে। বাইরে শীতল বাতাস হু করে বইছে। কুয়াশা যেন মাটির বুক চিরে সাদা চাদর বিছিয়ে রেখেছে। বাতাসে মাটির গন্ধ আর ঠান্ডা এমন নিঃশ্বাস যেন কেটে যায় মাঝপথে। বিছানায় শুয়ে আছে রহিমা, চোখ আধ খোলা, ঠোঁট ফেটে এসে যাচ্ছে শীতে। গায়ে পুরনো একটা চাদর জড়ানো, যেটা একসময় সাদা ছিল, এখন ধূসর হয়ে গেছে। তার পাশে রাখা আছে একটা পুরনো লণ্ঠন, আর তার আলোয় ঘরটি যেন কাঁপে কাঁপে জ্বলে উঠছে বারংবার। গৌরী চুলার সামনে বসে আছে, চুলগুলো এলোমেলো, গায়ে পাতলা একটা শাল, ঠান্ডায় ঠোঁট বেগুনি হয়ে গেছে। সে চুলার সামনে বসে আগুন ধরানোর চেষ্টা করছে, কিন্তু ভেজা কাঠে আগুন ধরছে না, শুধু ধোয়া হচ্ছে। সারাদিন জমিদার বাড়িতে কাজের জন্য ছিল। সন্ধ্যায় ফিরে সেলাই মেশিন নিয়ে বসে কিছু কাপড় কাটছিল। এরপর 2টা 3 পিস আর একটা ফতুয়া বানাতে দিয়ে গেছে। রান্নার সুযোগ পায়নি। চুলোয় ধোয়ার জন্য চোখ জ্বালা করছে। জ্বলে আসে
জল, কিন্তু সে পাপড়ি দিয়ে মুছে আবার চেষ্টা করছে। একটু আগুন আমার মতো মা, যতই জ্বলাই জ্বলে না। গৌরী বলল। বিছানা থেকে রহিমা কাশতে কাশতে বলল, মা তুই আবার কাঁদছিস নাকি? গৌরী হাতে পিঠে চোখ মোছে। না মা, ধোয়ায় চোখে জল আসছে। ধোয়া না রে, তোর মনের কষ্ট বের হয়ে আসতেছে। তুই আমারে লই আর ভাবিস না, যদি হায়াত থাকে তবে বাসুম নয় মরুম। গৌরী রহিমার পাশে এসে বসে, কপালে হাত রাখে তার। পরম আগুনের মতো গা জ্বলছে জ্বরে। গৌরী তখন বলল, তোমার শরীর পড়ছে মা, আমি তোমাকে ডাক্তারের কাছে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল। টাকা কই রে? 3টা দিন ধরে ভাত চড়াইনি ঠিক মতো, ডাক্তার কেমনে দেখাবি? গৌরীর চোখের অশ্রু যেন গড়গড় করে পড়তে লাগলো। উঠে লণ্ঠনের আলোয় গৌরী বলল, আমি মাসিমার কাছে যাই, দিনে তো সময় পাবো না, তার কাছে থেকে ধান ধার চাই, আর ঘরে যা আছে বিক্রি করে তোমাকে ডাক্তার দেখাবো। রহিমা কিছুটা রাগ করেই বলে, না রে গৌরী, শীতে এই রাইতে কুয়াশার ভেতরে যাইস না, রাস্তা পিছিল, কেউ থাকলেও না বাইরে এই সময়ে, আমি ঠিক আছি। গৌরী অবাধ্য কণ্ঠে বলে, তুমি ঠিক নাই মা, তুমি কি মরণ চাও? এই কথাটা বলে গৌরী নিজেই চমকে ওঠে। কথাটা মুখ থেকেই বেরিয়ে গেছে, কিন্তু শব্দটা যেন ছুরির মতো হয়ে বাতাসে কেটে গেছে। রহিমা মৃদু হাসে। তুই এমন কথা বলিস না রে গৌরী, মরার ভয় আমার নাই, আমি তো আগেই অর্ধেক মইরা গেছি। আমি চাই তুই একটু ভালো থাক, মরার আগে তোকে যদি একটা কিনারায় তুলে দিয়ে যাইতে পারতাম। রহিমার কণ্ঠে আক্ষেপ জড়ানো। গৌরী চুপ রয়ে যায়, শুধু তার মায়ের হাতটা নিজের বুকের পাশে রাখে। তুমি আমার কিনারা, তুমি থাকলে আমি বাঁচি মা, তুমি ছাড়া আমার কিছু নাই, আর আমি কিছু চাইও না। বাইরে হঠাৎ বাতাস জোরে বইতে লাগলো, দরজা ঠাস করে বন্ধ হলো, লণ্ঠনের আলো কাঁপে, ছায়া নড়ে দেওয়ালে, দূরে কুকুরের ডাক ভেসে আসে। রহিমা শোয়া থেকে উঠে বসে, চৌকি থেকে নিচে নামতে চাইলো, কিন্তু মাটি ঠান্ডা, তার জুতা জোড়া ছিঁড়ে গেল। তোমার কিছু লাগবে? গৌরী জিজ্ঞেস করলো, কিন্তু তুই একটু গরম জল আয়না দে, গলাটা শুকাই যাইতাছে। গৌরী চুলায় হাঁড়ি বসায়, কিন্তু আগুন ধরছে না, কাঠ ভিজে গেছে, ধোয়ায় পুরো ঘর ভরে যায়। গৌরী কাশতে কাশতে কপাল মোছে, তবু হাল ছাড়ে না। একটু আগুন ধরাতেই সে হাঁড়িটা বসিয়ে দেয়, জল গরম হয় না, তা সে তার মায়ের দিকেই তাকিয়ে থাকে। রহিমা চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, গৌরী, মনে আছে তুই ছোট থাকতিস, তোরে পিঠা খাওয়াইতাম, ওই সময় পিঠার গন্ধে পুরা বাড়ি ভরপুর থাকতো। গৌরী হেসে চোখ মুছে বলে, তুমি থাকলে আমারও সেই পিঠার গন্ধ হবে মা। রহিমা চুপ রইল, শুধু কাশতে থাকে। জল ফুটে গেলে গৌরী তার মায়ের জন্য গ্লাসে করে এনে দেয়, সাথে মুড়ি এনে দেয়, তার মায়ের হাতে দিল। রহিমা কম্পিত গলায় বলল, তুই খাবি না? তোমার পরে খাবো মা, তুই সব সময় এমন বলিস, তোর পেটেও তো আগুন জ্বলে। গৌরী মিথ্যা আসার চেষ্টা করলো, আমার পেটে আগুন ঠান্ডা, তোমার শরীরের আগে নেভাতে হবে। রহিমা চোখ বন্ধ করে কণ্ঠ আরো নিচু হয়ে আসে, তুই যদি একদিন মানুষ হইতি আমি শান্তি পাইতাম রে, তোর সুবুদ্ধি আছে, মুখশ্রী ভালো, যদি একটু পড়াইতে পারতাম। গৌরী বলল, আমি পড়বো না মা, পড়লে পেটে ভাত আসবে না। রহিমা দীর্ঘশ্বাস ফেলে। বাইরে শীতের হাওয়া ছাদের ফাঁক দিয়ে ঢুকে আসছে, লণ্ঠনের শিখা কাঁপে, সেই ভয়ে নিভে যাবে। গৌরী উঠে দরজা আটকায়, তারপর আবার তার মায়ের পাশে এসে বসে। রহিমা 3টা ওষুধ খেলো, এরপর গৌরী বিছানা থেকে সব সরিয়ে ফেললো। ফিরে এসে সে তার মায়ের পাশে বসে, হাতে রেখে বলল, তুমি একটু ঘুমাও, আমি আসি। রহিমা দুর্লভ কণ্ঠে বলল, তুই যদি না থাকো আমি ঘুমাই কেমনে রে? আমি আসি তো মা, তোমায় ছাড়বো না মা। রহিমা আর কিছু বলে না, শুধু নিঃশ্বাসে হালকা কাশি মিশে যায়। গৌরী তার মায়ের কপালে চুমু খায়, তারপর মাথা রেখে পাশে শয়। বাইরে তখন কুয়াশা ঘন হয়ে গেছে, দূরে গাছের পাতা পর্যন্ত দেখা যায় না। শীতের কামড়ে গৌরীর আঙ্গুল অবেশ, তবুও সে মায়ের হাত শক্ত করে ধরে আছে, যেন ছেড়ে দিলেই মাটি ফেটে তার ভেতরে চলে যাবে তার মা। হঠাৎ লণ্ঠনের শিখা নিভে যায়, ঘরটা অন্ধকার,
শুধু কুয়াশার মাঝে বাতাসের গর্জন আর তার মায়ের নিঃশ্বাসের শব্দ। রহিমা ফিসফিস করে বলল, মালকিন যদি বেতন দেয় তাহলে আমারে একজোড়া জুতা কিনা দিস, ঠান্ডা মাটিতে পা রাখন যায় না। এনে দিব মা। কিছুক্ষণ পরে ঘর নিস্তব্ধ। গৌরীর চোখে জল গড়িয়ে পড়ে। তার মায়ের আঁচলে লন্ঠন নিভে যায়। ঘরে গৌরীর কান্নার শব্দ মিশে যায় শীতের বাতাসে। পুরো আলিমনগর ঘুমিয়ে গেছে এখন, কিন্তু একটা মাটির ঘরে এক মেয়ে জেগে আছে, গৌরী। একটু পর পর মা নিঃশ্বাস নিচ্ছে কিনা দেখছে। নিঃশ্বাস নিচ্ছে দেখে গৌরী স্বস্তি পায়। তার কপালে হাত রেখে জ্বর দেখে, জ্বর কমছে কিছুটা। গৌরী অশ্রুসিক্ত নয়নে ফিসফিস করে তার মাকে কিছু বলে। তুমি ঘুমাও মা, আমি তোমাকে ছাড়বো না, কোনো দিনও না। ভোরবেলা পূর্বাকাশের দিগন্ত রেখা তখন ম্লান দিন থেকে ধীরে ধীরে হালকা কমলা রং নিচ্ছে। বাতাসে শিশির নরম গন্ধ, মাটির গন্ধে মিশে আছে অদ্ভুত এক প্রশান্তি। দূরে পাখিরা কিচিরমিচির করে নতুন দিনের আগমন ঘোষণা দিচ্ছে। চৌধুরী নিবাসের দোতলার ঘরে ঘুম ভাঙল মীরের। চোখ খুলতেই জানালার ফাঁক দিয়ে আসা আলো পড়ল তার মুখে। হালকা হেসে মীর বলল, উঠে বসলো। মাথার কাছে ঘড়ির কাঁটায় তখন 7টা ছুঁই ছুঁই। ঘরের ভেতরে ঠান্ডা বাতাস বইছে। গা ঝাড়িয়ে মীর উঠে দাঁড়ালো। মৃদু হাই তুলে জানালার বাইরে তাকালো। দূরে তাল গাছগুলো মাথায় কুয়াশা ঢেকে গেছে। পাখি ঝা করে যাচ্ছে পশ্চিম দিকে। তার মনে পড়লো গত রাতে মায়ার জ্বর কমেছিল কিনা দেখতে পারেনি। হঠাৎ করে এক ধরনের চিন্তা কাজ করলো তার ভেতরে। নিঃশব্দে চাদর কাঁধে ফেলে দরজাতে কাছে গেল মীর। এরপর দাঁড়িয়ে পড়ল। ঘুরে একবার আহিরের কাছে গিয়ে দেখলো রাতে দুইজন একসাথে ছিল। এরপর চলে যায় মায়ের ঘরের দিকে। ঘরের দরজার সামনে এসে একটু থামলো। ভেতর থেকে খুব হালকা শ্বাসের শব্দ আসছে। দরজার ফাঁক দিয়ে চোখ রাখতে দেখলো জানালার আলো পড়েছে ঘরের এক কোণে। মায়া চুপচাপ ঘুমিয়ে আছে। পাশে রাফেদ আধ ঘুমে হয়তো সারা রাত জেগেছিল বোনটার পাশে। মায়া রাফেদের আঙ্গুল ধরে রেখেছে, যেভাবে ছোট্ট বাচ্চা ধরে রাখে। মীর এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে রইল। তার মুখে একরাশ কোমলতা ভেসে আসলো। চুপসে নিজের মনকে বলল, জ্বর কমে গেছে বোধহয়, ভাই যেহেতু পাশে ভালোই। তারপর মৃদু এসে দরজা ফাঁক বন্ধ করে দিল। কোনো শব্দ না করেই ঘুরে দাঁড়ালো। আজ মায়াকে আর বিরক্ত করা যাবে না, এই ভাবনা নিয়ে ধীরে প্রশস্ত পায়ে হাঁটা শুরু করলো মীর। বাইরে থেকে সকাল পুরোপুরি জেগে উঠেছে। চন্দ্রের নিচে এক বৃদ্ধ কাজ করছে উঠানে। বাতাস দিয়ে মৃদু ধুলো উড়ছে। এখানে হয়তো ধুলো হইতো। উঠানের পাশে নলকূপে একজন বালতি ভরছে, জল পড়ছে টুপটুপ করে। মীরের চোখ পড়ল অশ্বশালার দিকে। সেখানে তার প্রিয় অশ্ব অগ্নিল বাঁধা। কালো রঙের সেই অশ্ব যেন সূর্যের আলোয় চকচক করছে। অগ্নিল মীরকে দেখে মৃদু রেশা ছাড়ল, যেন অভিমান করেছে সে। আজ এত দেরি কেন? মীর এগিয়ে গিয়ে তার গলা স্পর্শ করলো। অগ্নিল নাক ঘষল তার কাঁধে। মীর হেসে বলল, চল আজকে সকালে একটু ঘুরে আসা যাক বন্ধু। কিন্তু তখন এই অশ্বে চড়া হবে না। মায়ের কথা মনে পড়লো আবার। তবু অশ্বের গায়ে হাত বুলিয়ে দিল যত্ন করে। তারপর একখানা কাপড়ের অগ্নিশিখায় চোখ মুখ মুছে নিল। জল ভর্তি বালতি এনে একটু জল খেতে দিল তার অশ্বকে।